বিয়ের প্রথম রাতে আমার শাশুড়ি মা আমাকে বললেন, যেদিন আমি পুজো সম্পূর্ণ করতে পারবো সেই দিনই আমি আমার স্বামীকে দেখতে পারবো। কিন্তু রাতে পুজো করার আগে আমার শাশুড়ি মা একটা পারফিউম মেখে আমার ঘরে আসতো, আমার ঘুম চলে আসতো। এইভাবে করতে করতে আমার বাচ্চাও হয়ে গেল, কিন্তু আজ অব্দি আমি আমার স্বামীকে দেখতে পাইনি। একদিন রাতে ঘুমানোর ভান করে নাকি তুলো দিয়েছিলাম। ওই রাতে আমার স্বামী আমার রুমে আসে আর আমি স্বামীকে দেখে অবাক হয়ে যাই। আমার অনেক ধনী পরিবারে বিয়ে হয়েছিল, এই জন্যে আমি অনেক খুশি ছিলাম। গরিব ঘরে জন্মগ্রহণ করার জন্য নিজের শখ আহ্লাদগুলো সবকিছুই বিসর্জন দিতে হয়েছে। নিজের স্বপ্ন কোনোদিন পূরণ করতে পারিনি দরিদ্রতার কারণে। তাই আমি টাকার মূল্য বুঝতাম। 2 টাকার জন্য বাবা মায়ের কাছে কত মার খেয়েছি। যখন একটা বড়লোক পরিবারে আমার বিয়ে হয় তখন আর আমি জিজ্ঞাসা করিনি যে কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। আমি শুধু এটাই ভেবেছিলাম যে আমি এই দরিদ্রতা থেকে বের হয়ে একটা বড়লোক ঘরে গিয়ে থাকতে পারবো, তাও আবার বিলাসবহুল ভাবে। আমার বিয়ের দিনে তো আমি ভাবতেই পারিনি যে আমার শ্বশুর বাড়ির লোকজনরা এত দামি দামি পোশাক পরে আসবে। তাদের চেহারায় একটা উজ্জ্বলতা ছিল। আমাদের ঘর তো গরিবের ঘর। বিয়ের পরে প্রথম যেদিন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম সেদিন স্বামীকে দেখার জন্য আমার মনটা প্রচুর ছটফট করছিল। বিয়ের আগে তার ছবি পর্যন্ত আমাকে দেখায়নি। আমার বাবা মা বলেছিল, তুই তো একটা ভালো মেয়ে, আর ভালো মেয়েরা বিয়ের আগে নিজের স্বামীর ছবি দেখে না। আমি মনে করি যে বিয়ের আগে ছেলেকে দেখার সব মেয়েরই অধিকার আছে, কিন্তু আমার বাবা মা সেই অধিকার আমাকে দেয়নি। শ্বশুর বাড়িতে আমার স্বামী আমাকে স্বাগতম জানানো বাদ দিয়ে আমার শাশুড়ি আমাকে স্বাগতম জানিয়েছিল, আর আমার স্বামীর ঘরে রাখা বাদ দিয়ে আমার শাশুড়ির ঘরে আমাকে রাখা হয়েছিল। আমি ভেবেছিলাম বিয়ের অনেক নিয়ম কানুন আছে, সেই জন্য হয়তো আমাকে এখানে রাখা হয়েছে। এরপরে অনেক মহিলারা এসে নিয়ম কানুনগুলো শেষ করে। তখন আমার স্বামীও এসেছিল, কিন্তু তার মুখ ঢাকা ছিল। তো আমি তার মুখটা দেখতে পাইনি। সব নিয়ম কানুন শেষ হওয়ার পরে সবাই যখন চলে যায় তখন আমি মনে করেছিলাম যে আমার শাশুড়ি আমার স্বামীর ঘরে আমাকে নিয়ে যাবে, কিন্তু এমনটা হয় না। সে আমাকে যে রুমে রেখেছিল সেই রুম থেকে বের হয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছিল। এরপরে আধা ঘন্টা পার হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম। বসে থাকতে থাকতে যখন কোমরটা ব্যথা হয়ে গেল তখন ভাবলাম যে একটু দরজার দিকে এগিয়ে যাই। সাথে সাথেই দেখি আমার শাশুড়ি মা ঝড়ের গতিতে কোথায় থেকে যেন চলে এলেন। এরপরে তিনি এসে আমার কাছে বসলেন এবং আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। এরপরে আমাকে বললেন, বৌমা, আমি জানি তোমার মনের ভিতরে কি চলছে। তুমি হয়তো ভাবছো যে তোমার স্বামী কেন এখনো রুমে এলো না এবং তোমার শাশুড়ি কেন বারবার তোমার রুমে আসতেছে। আমি চাই না তোমাদের উপরে কারো নজর পড়ুক, সেই জন্যেই আমি তোমার স্বামীকে আসতে দেইনি। ধৈর্য ধরো, তুমি তোমার স্বামীকে দেখতে পাবে, কিন্তু এখনো সেই সময়টা আসেনি। তুমি একটা কাজ করো, এই হালকা শাড়িটা পরে এসো, তাহলে রাতে ভালো করে ঘুমাতে পারবে। আমার শাশুড়িকে দেখে এবং তার কথাবার্তা শুনে তাকে অনেক ভালো মানুষ মনে হয়েছিল। এরপরে আমি শাড়িটা পরে এসে পুজো করে আমার মনের বাসনাগুলো ঠাকুরকে জানালাম। এরপরে আমি ঘুমিয়ে পড়ি। তারপরে সকালে যখন আমার ঘুম ভাঙে তখন দেখি আমার শাশুড়ি আমার পাশে বসে আছে। এখন অনেক অতিথিরা আসবে, তুমি আগে সাজুগুজু করে নাও, তোমার স্বামীকে পরে দেখে নিও। তাই কথা মতো সেজেগুজে আমিও নিচে গেলাম। আমি যেহেতু বাড়ির নতুন বউ ছিলাম সেই জন্য সবাই আমাকে দেখছিল। সবাই কেমন ভাবে যেন আমার দিকে তাকাচ্ছিল, আমি বুঝতে পারলাম না। সবাই বলল, এটাই ঋত্বিকের বউ। আমি বুঝতে পারছিলাম না যে সবাই কেন এমন করতেছে, কিন্তু তাদের মধ্যে কেউ ঋত্বিকের কথা বলল না, তাকে কেউ দেখতেও চাইলো না। সবাই আমাকে দেখা নিয়ে ব্যস্ত। আমার কেমন জানি মনে হলো সবাই আমার দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে, আর সবাই বলতে লাগলো, তোমার মঙ্গল হোক, উপরওয়ালা যেন তোমাকে রক্ষা করে, তোমাকে সাহায্য করে, তোমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমার শ্বশুর বাড়ির লোকজনরা অনেক ভালো ছিল। তারা আমাকে কখনোই বুঝতে দেয়নি যে আমি গরিব ঘরের মেয়ে। তখন আমি বুঝতে পারিনি যে আমি গরিব দেখে তারা আমাকে সহানুভূতি দেখাচ্ছে। বিকালে আমার শাশুড়ি আমাকে ওনার রুমে নিয়ে গিয়ে বসালেন। তখন আমি জিজ্ঞাসা করলাম আমার স্বামীর কথা। এটা পার্ট 1 পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে জানান।